ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এ লেসন 8 আমি নিয়ে এসেছি। আজকে আমরা এক নজরে এটা মানে কিছু ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো দেখে নেব। আজকের অধ্যায় আমাদের কি? প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানান দিক, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও শিল্প। আমরা এক নজরে একটু দেখে নেব শর্টকাটে, ঠিক আছে? তো প্রথমে যেটা প্রাচীন ভারতের শিক্ষা চর্চা, গুরু শিষ্য কেন্দ্রিক মৌখিক বিদ্যায় শিক্ষা মানে তখন চলছিল। ষোড়শ মহাজনপদের আমল থেকে বেদের পাশাপাশি ছন্দ, কাব্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, তারপরে তোমার রসায়ন ইত্যাদি চর্চা শুরু হয়েছিল। আর বৌদ্ধ বিহারগুলিতে তোমার কী হতো, বা সঙ্গে আশ্রমিক শিক্ষা চর্চা প্রচলিত ছিল। সেখানে ধর্মীয় বিষয়গুলি ছাড়াও তোমার কৃষি, চিকিৎসা, রাজ্য শাসন, কারিগরি শিক্ষা, যুদ্ধ পরিচালনা, শিকারের কৌশল ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হতো। তারপরে গুপ্ত আমলে রাজকীয় বিদ্যালয়ে লিপি ও ভাষা, বৈদিক সাহিত্য, কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ, নাটক, আইন, রাজনীতি, যুদ্ধ কৌশল বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয়। ঠিক আছে? এবারে আমরা যদি সাহিত্য নিয়ে পড়ি, প্রাচীন ভারতীয় উপমহাদেশে তোমার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল কি তোমার প্রাকৃত ও পালি। আর ঋগ্বেদের ভাষাকে বলা হতো ছন্দস বা ছান্দাস। জৈন সাহিত্য লেখা হতো প্রাকৃত ভাষায়, বৌদ্ধ সাহিত্য রচিত হতো পালি ভাষায়। আর বৌদ্ধ সাহিত্য তথা ব্রাহ্মণ্য সাহিত্য চর্চার ভাষা ছিল সংস্কৃত। ঠিক আছে? এবার আমরা একটু বিজ্ঞান চর্চা করব। সে সময় জীবক, চরক ও সুশ্রুতের এসব চিকিৎসার সাথে জড়িত ছিলেন এরা। জীবক ছিলেন বুদ্ধের সময়কালে বিখ্যাত চিকিৎসক, তিনি ছিলেন বিম্বিসারের রাজ্য বৈদ্য। ঠিক আছে? তারপরে তোমার গণিত, জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষী যদি আমরা পড়ি, নাগার্জুন ছিলেন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও গণিতবিদ। গুপ্ত যুগে শূন্যের ব্যবহার ও দশমিকের ধারণা দিয়েছিলেন আর্যভট্ট। বৃষ্টিপাত, ভূমিকম্প প্রভৃতি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন বরাহমিহির। প্রাচীন ভারতের গণিত চর্চা সর্বাধিক বিকশিত হয়েছিল ব্রহ্মগুপ্তের হাতে। ধাতু বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানে যদি আসি, গুপ্ত যুগে ধাতু বিজ্ঞানের উন্নতির তোমার উদাহরণ হচ্ছে মেহরলির লৌহস্তম্ভ। এই যে এটা এমনভাবে তৈরি যে এখানে এখনও নাকি কোনো মানে রাস্ট বা জং আসে পড়েনি। ঠিক আছে? সুগন্ধি দ্রব্য, ঔষধ ও খাদ্য তৈরিতে রসায়ন বিজ্ঞানের ব্যবহার সে সময় চলছিল। কৃষি বিজ্ঞানে যদি আসি, কৃষি পড়াশোনার গ্রন্থে কৃষিকাজ ও গাছপালা নিয়েও আলোচনা করা হয়েছিল। আর তোমার স্থাপত্য বিজ্ঞান ও কারিগরি বিজ্ঞানে ধর্মীয় কারণে মন্দির ও মঠ তৈরি কৌশল তোমার স্থাপত্য বিজ্ঞানের আওতায় ছিল। ধাতু ও দামি পাথর তোমার পরখ করা, শল্য চিকিৎসা, যন্ত্র নির্মাণ ইত্যাদি কারিগরি বিজ্ঞানেরই অংশ ছিল। আর প্রাচীন ভারতে তোমার শিল্প চর্চা, তো সে সময়তে কী হয়েছে, মৌর্য আমলে তোমার আজীবকদের জন্য গুহাবাস, বৌদ্ধ পীঠস্থান হিসেবে স্তূপ, পাথরের স্তম্ভ ইত্যাদি তৈরি করা হতো। শুঙ্গ আমলে পোড়ামাটির ভাস্কর্যের বিকাশ ঘটেছিল। সব কুষাণ যুগে গৌতম বুদ্ধের জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে গান্ধার ও মথুরা শিল্প। আর তোমার গুপ্ত আমলে প্রথম মন্দির বানানোর কাজ শুরু হয়েছিল ইট ও পাথর দিয়ে। গুপ্ত যুগে চিত্রশিল্পের সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো মধ্যভারত, অযোধ্যা, এলোরা গুহা চিত্র। ঠিক আছে? বিভিন্ন স্তূপের চারিদিকে বড় দরজা থাকতো, সেগুলোকে কি বলা হতো? তোরণ। তাহলে তোরণ বলতে কি বোঝায় না, স্তূপের চারিদিকে যে বড় দরজা থাকতো তাকে বলা হতো তোরণ। তোরণগুলিতে ভাস্কর্য খোদাই করা হতো। স্তূপের চারপাশে ঘুরে ঘুরে উপাসনা করার জন্য পথও থাকতো। শাসক ও ধনী ব্যক্তিদের উদ্যোগে স্তূপগুলি তৈরি হতো। তারপর তোমার ভারু, সাঁচি, অমরাবতী স্তূপগুলি স্থাপত্য হিসাবে বিখ্যাত। আর স্তূপের সঙ্গে সঙ্গে বানানো হতো চৈত্য,
সরাসরি পাহাড় কেটে গুহাবাস হিসেবেই বেশিরভাগ চৈত্য বানানো হতো। চৈত্যের আকার হতো লম্বাটে ধরনের। চৈত্যের শেষ প্রান্তে উপাসনার জন্য একটি স্তূপ থাকতো। সাতবাহন যুগে নাসিক, পিতলখোরা, কার্লে প্রভৃতি অঞ্চলে এই চৈত্য বানানো হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য, পড়াশোনার জন্য বিহারগুলি তৈরি করা হতো। বিহারগুলি আদতে ছিল অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে সেগুলো ইট দিয়ে তৈরি হতো। আর গুপ্ত আমলেও যেটা বললাম যে শিল্পচর্চার সঙ্গে তোমার ধর্মীয় ধ্যান ধারণা যোগাযোগ ছিল। পাথরের পাশাপাশি পোড়ামাটির ব্যবহারও সে সময়তে লক্ষ্য করা গেছে। স্তূপ চৈত্য বানানো গুপ্ত আমলেও চালু ছিল। সারনাথের ধার্মিক স্তূপ প্রথমে ইট দিয়ে বানানো হয়েছিল। এই আমলে তার উপরে পাথরের আস্তরণও দেখা গিয়েছিল। ঠিক আছে। তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা হতো মন্দিরগুলিতে, মন্দিরের গায়ে, যেমন কৈলাস মন্দিরে রামায়ণের প্যানেল, দশাবতার মন্দিরের ভাস্কর্য এটি উদাহরণ। এখানে বলে রাখি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। আচার্য কাদেরকে বলা হতো না? আচার্য বলা হতো বৈদিক আমলের শিক্ষকদের। ছাত্ররা আচার্যের বাড়িতে নিখরচায় থাকা, খাওয়া ও শিক্ষা গ্রহণ করতে পারতো। আর বিনিময়ে ছাত্ররা আচার্যকে বিভিন্ন কাজে সহায়তা করতো। মেয়েরাও আচার্যের কাজ করতে পারতেন, তবে তাদের বলা হতো আচার্যা। ঠিক আছে। তারপর তোমার উপাধ্যায়রা ছিলেন বৈদিক শিক্ষা ব্যবস্থার এক ধরনের শিক্ষক। আর এরা কি করতো? এরা নির্দিষ্ট কোনো একটি বিষয় পড়াতেন এবং এর বিনিময়ে বেতন নিয়ে থাকতেন তারা। উপাধ্যায়গণ বৌদ্ধ বিহারগুলিতে থেকে পড়তেন আর কি। মেয়েরাও এই কাজ করতেন, তখন তাদের বলা হতো উপাধ্যায়। রামায়ণ, কবি বাল্মীকি সংস্কৃত ভাষায় মহাকাব্য বা রামায়ণ রচনা করেছিলেন। রামায়ণ নামটি রাম ও আয়ন শব্দটি দিয়ে গঠিত। ঠিক আছে। এই কাব্যের মূল উপজীব্য বিষয় হলো বিষ্ণুর অবতার, রামের জীবন কাহিনী, যা রচিত হয় সম্ভবত খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে। কৃত্তিবা সোজা খ্রিস্ট 5th শতাব্দীতে শ্রীরাম পাঁচালী নামে রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন। তারপরে মহাভারত, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব সংস্কৃত ভাষায় এটি রচনা করেছিলেন। মহাভারতের উপজীব্য বিষয় হলো কৌরব ও পাণ্ডবদের তোমার যে গৃহবিবাদ এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বপর যে ঘটনা, এতে সম্ভবত 8000 শ্লোক রয়েছে। মহাভারতের পূর্ব নাম ছিল জয়কাব্য। বৈষ্ণবায়ন কিছু শ্লোক যোগ করে নাম দেন ভারত, এভাবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদেরকে পরে আমি এই টেক্সট থেকে যে প্রশ্নগুলো আছে সেটা পরের দিন করাবার চেষ্টা করব। তো আজকে শর্টকাটে যে কিছু ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো আরেকবারও তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। কোনো যদি কমেন্ট করার তোমাদের মনে হয় যে কমেন্ট করবে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে সেখানে কমেন্ট করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। সকলে মন দিয়ে পড়াশোনা করবে। ভালো থেকো তোমরা।